এবার ইফতার রাজনীতিতে সরব ইসলামী দলগুলো। দীর্ঘদিন পর মুক্ত পরিবেশে কর্মকাণ্ড পরিচালনার সুযোগ পেয়ে খুশি নেতারা। আগামী নির্বাচন ঘিরে জোটবদ্ধ হওয়ার ইঙ্গিত। অর্থনীতি বড় হলেও বিদেশি বিনিয়োগে খরা। অর্থ বছরের প্রথম প্রান্তিকে কমল ৭১%। ঘুরে দাঁড়াতে রাজনৈতিক স্থিতিশীলতা ও জ্বালানি সংকট নিরসনে জোর বিশ্লেষকদের। অবকাঠামো সংস্কারে সরকারি বরাদ্দে ব্যাপক অনিয়ম। রংপুরে কাজ না করেই প্রকল্পের অর্থ আত্মসাৎ। রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও জবাবদিহির অভাবী কারণ বলছেন গবেষকরা। এবং ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্প পুতিন ফোন আলাপ আজ। গুরুত্ব পাবে ভূমি ও বিদ্যুৎ কেন্দ্রের নিয়ন্ত্রণ। আসতে পারে ইতিবাচক সিদ্ধান্ত। রাশিয়া শান্তি চায় না, দাবি ইইউর। সকালের সময়ের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। ইফতার মাহফিল ঘিরে এবার রাজনীতির মাঠে সরব ইসলামী দলগুলো। নেতারা বলছেন, গণঅভ্যুত্থানের আগে তাদের রাজনৈতিক অধিকার হরণ করেছিল ফ্যাসিবাদী সরকার। আগামী জাতীয় নির্বাচন ঘিরে ইসলামী দলগুলোর জোটবদ্ধ হওয়ার সম্ভাবনাও দেখছেন তারা। সুমন আহমেদ ও আবুল কালামের ক্যামেরায় বিস্তারিত শফিক মুন্সির রিপোর্টে। রমজান মাস জুড়ে ইফতার অনুষ্ঠান ঘিরে এবার উৎসবমুখর রাজনৈতিক দলগুলো। বিগত বছরগুলোতে ইসলামী দলগুলো স্বাচ্ছন্দ্যে আয়োজন করতে না পারলেও এবার পরিস্থিতি একেবারেই ভিন্ন। একটি ইফতার মাহফিল যেন হয়ে উঠছে রাজনৈতিক দলগুলোর নেতাদের মিলন মেলা। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেন, পতিত আওয়ামী সরকারের বিরোধিতার কারণে দীর্ঘদিন এমন পরিবেশ থেকে বঞ্চিত ছিলেন তারা। বিগত দিনগুলোতে আমাদের যে উপস্থিতির ক্ষেত্রে বা যে কোনো আয়োজনের ক্ষেত্রে অনেক রেস্ট্রিকশন, বিধিনিষেধ থাকতো। ছোট থেকে ছোট কর্মসূচিও যদি বাস্তবায়ন করতাম আমরা ইসলামী সংগঠনগুলো, সেই ক্ষেত্রে প্রশাসনের কাছে নানাভাবে ধর্ণা দিতে হতো। অনেক নেতৃবৃন্দ তারা কারারুদ্ধ ছিলেন। তো যেই কারণে আমাদের বিগত সময়গুলোতে আমরা স্বপ্রণোদিত এবং স্বতঃস্ফূর্ত কোনো কর্মসূচি আসলে আমরা বাস্তবায়ন করতে পারিনি। ধর্মীয় ও রাজনৈতিক অধিকার ক্ষুণ্ণ করে বিগত দিনে ইফতার অনুষ্ঠানের আয়োজন করতে দেওয়া হয়নি বলে জানান জামায়াত ইসলামীর এই নেতাও। সরকারি হস্তক্ষেপের কারণে আমরা গত এক যুগ প্রায় স্বাচ্ছন্দ্যের সাথে প্রোগ্রামগুলো করতে পারি নাই। এসব কারণে আমাদের অধিকার উপর হস্তক্ষেপ, মানুষের ধর্মীয় অনুভূতির উপর হস্তক্ষেপ, ইসলামী চিন্তা চেতনার বিকাশ সাধনে বাধা, প্রতিবন্ধকতা তৈরি। ফ্যাসিস্ট সরকার তো নোটিশ দিয়েই ইফতার মাহফিল বন্ধ করেছে, ঘোষণা দিয়েই বন্ধ করেছে। জনগণ এটা চায় যে আলেম সমাজ, ইসলামপন্থী যেসব ব্যক্তিত্ব আছে, দল আছে, এই দলগুলো এক লাইনে একসাথে দেশকে গড়ার জন্য ভূমিকা পালন করুক। এদিকে ইফতার মাহফিলে নেতাদের এমন সরব উপস্থিতিকে আসন্ন নির্বাচনে ইসলামিক দলগুলোর জোটবদ্ধ হওয়ার সম্ভাবনা দেখছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। একটা শোষণহীন, দুর্নীতিমুক্ত একটা রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমরা যারা কাজ করছি, ইসলামী সংগঠনগুলো কিন্তু এখন অনেক কাছাকাছি। ভোটের মাঠে যাতে এটার সঠিক আমরা এটাকে মূল্যায়নে নিতে পারি, এটাও কিন্তু তার একটা পূর্ব প্রস্তুতি। এই জন্য ইসলামী সংগঠনগুলো পারস্পরিক ভাবে কথাবার্তা বলছে, আলোচনা করছে। নেতারা বলছেন, স্বাধীনভাবে ধর্মীয় ও রাজনৈতিক কর্মকাণ্ডের এমন সুযোগ এনে দিয়েছে ২৪-এর গণঅভ্যুত্থান। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। অর্থনীতি বড় হলেও ক্রমাগতভাবে কমছে সরাসরি বিদেশি বিনিয়োগ। সবশেষ চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে বছর ব্যবধানে কমেছে ৭১%। অথচ এলডিসি থেকে উত্তরণের যাত্রাপথে চলমান আছে বাংলাদেশ। এমন পরিস্থিতিতে বিনিয়োগ বাড়াতে দীর্ঘমেয়াদী নীতি ঠিক করার পরামর্শ বিশ্লেষকদের। রাজনৈতিক স্থিতিশীলতা আনা ও জ্বালানি সংকট দূর করার ওপর জোর দিচ্ছেন তারা। ফরহাদুর রহমানের রিপোর্টে বিস্তারিত। স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশের পথে বাংলাদেশের যাত্রা চলছে। এ পথের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রয়োজন প্রচুর বিদেশি বিনিয়োগ। অথচ দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হলেও বিদেশি বিনিয়োগ প্রাপ্তিতে নেপাল থেকেও পিছিয়ে। গেল কয়েক অর্থ বছরে বিদেশি বিনিয়োগের তথ্য বলছে তা ক্রমান্বয়ে কমছে। সবশেষ চলতি অর্থ বছরের দুই প্রান্তিক মিলিয়ে এর পরিমাণ ছিল $২১ কোটি। প্রথম প্রান্তিক অর্থাৎ জুলাই সেপ্টেম্বর এর পরিমাণ ছিল $10 কোটি, যা বছর ব্যবধানে ৭১% কম।
বিদেশি বিনিয়োগ কমে আসার পেছনে দ্রুত পরিবর্তনশীল ব্যবসা নীতি, রাজনৈতিক অস্থিরতা, মুনাফা ফেরত নিতে আমলাতান্ত্রিক জটিলতাকে সামনে আনছেন খাত সংশ্লিষ্টরা। বাংলাদেশ আসলেই আনপ্রেডিক্টেবল একটা সিচুয়েশনে আছে। আজকে একটা পলিসি বা একটা রেগুলেশন দেওয়া হলো, 2 বছর পরে বা 1 বছর পরে আবার এটা চেঞ্জ করে ফেললো। ব্যবসা যখন যারা করতে আসে তাদের একটা লং টার্ম বিজনেস প্ল্যান থাকে। এখন সেই ইজ অফ ডুইং বিজনেসের জায়গার মধ্যে অনেক পিছিয়ে আছে। বাংলাদেশের ট্যাক্স পলিসি এটা সবচেয়ে হিন্ডারেন্স। এদিকে অর্থনীতি বিশ্লেষকদের মতে অবকাঠামোগত দুর্বলতা কিছুটা কমে এলেও গ্যাস বিদ্যুৎ সংকট দূর না হলে কাঙ্ক্ষিত বিনিয়োগ আসবে না। অবকাঠামোগত বিষয়গুলোর দিকে নজর দেওয়া, গ্যাস এবং বিদ্যুতের সরবরাহ নিশ্চিত করার ব্যাপারে, বিশেষ করে স্পেশাল ইকোনমিক জোন বা বেজাতে সেটি নিশ্চিত করার বিষয় রয়েছে। একই সাথে ব্যালেন্স অফ পেমেন্টস এর রিজার্ভ পরিস্থিতির উন্নতি না হলে, টাকা যদি রিপ্যাট্রিয়েট না করতে পারেন তাদের মুনাফা, তাহলে তারা নিরুৎসাহিত হবে। সর্বোপরি আমাদের দ্রুত একটি গণতান্ত্রিক উত্তরণ প্রয়োজন। এছাড়া জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে দ্রুত গণতান্ত্রিক উত্তরণ করতে না পারলে দীর্ঘমেয়াদে দেশ বিদেশি বিনিয়োগ হারানোর শঙ্কা আছে বলেও অভিমত তাদের। ফরহাদ রহমান, সময় সংবাদ, ঢাকা। রংপুরে গ্রামীণ অবকাঠামো সংস্কার কাবিখা কাবিটা কর্মসূচির বরাদ্দে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। কাজ না করেই প্রকল্পের অর্থ আত্মসাৎ, আংশিক কাজ করে সমুদয় অর্থ উত্তোলন, এমনকি অন্য প্রকল্পের অর্থে বাস্তবায়িত প্রকল্প দেখিয়ে রয়েছে অর্থ লুটপাটের অভিযোগ। খাতা কলমে প্রকল্প বাস্তবায়ন দেখানো হলেও এসব প্রকল্প সম্পর্কে কিছুই জানেন না স্থানীয়রা। উন্নয়ন গবেষকরা বলছেন, স্বচ্ছতা ও জবাবদিহির অভাব এবং দীর্ঘ সময় ধরে রাজনৈতিক দুর্বৃত্তায়নের কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। নীলফামারীর জলঢাকা উপজেলার কাঠালী ইউনিয়নের কাচারি মোড় থেকে হাফেজিয়া পাকা রাস্তা পর্যন্ত সংস্কারে বরাদ্দ 10 লাখ টাকা, কিন্তু সড়কটির বেহাল দশা, হয়নি কোনো মেরামত কাজ। একই অবস্থা দিনাজপুর ক্যানেল থেকে কাচারি স্কুল পর্যন্ত। এই সড়কটি সংস্কারে বরাদ্দ ছিল 2 লাখ টাকা। গ্রামীণ অবকাঠামো সংস্কারে 2023-24 অর্থ বছরে তৃতীয় কিস্তিতে শুধু জলঢাকায় বরাদ্দ ছিল 86,65,000 টাকা, আর সৈয়দপুর এবং কিশোরগঞ্জে 83,65,000। তবে স্থানীয়দের অভিযোগ, কোনো কাজ তো হয়নি, এমনকি বরাদ্দের বিষয়েও কিছুই জানেন না তারা। এই রাস্তার মোটামুটি 1-1.5 বছর ধরে কোনো কাজ সংস্কারের কোনো কাজ হয়নি। ওই খোয়াই বলে বাজার হয়েছে, ওই বাজার হয়েছে, কিন্তু চারি না কোনো কাম করেনি। ওই অল্প একটু শুধু মাটি টাটি দিছে, দিয়ে ওইভাবে চুপচাপ। আরও ভয়াবহ চিত্র গাইবান্ধায়। সাদুল্লাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নের মধ্য জয়নপুর মসজিদ সংস্কারে 1,70,000 টাকা বরাদ্দ দেওয়া হয়, কিন্তু প্রকল্পের ব্যাপারে কিছুই জানেন না প্রতিষ্ঠানের কেউ। একই প্রকল্পে সড়ক, কবরস্থান ও বিভিন্ন প্রতিষ্ঠানের নামে অর্থ বরাদ্দ নিয়ে লুটপাটের অভিযোগ তৎকালীন আওয়ামী লীগের নেতাকর্মী ও এক শ্রেণীর অসাধু কর্মকর্তাদের বিরুদ্ধে। আমাদের মসজিদে যে 1,70,000 টাকা বরাদ্দ হয়েছে আমরা কেউ জানি না। টাকার জন্য আমাদের কাজে বন্ধ হয়ে আছে। নূর জামে মসজিদ থেকে ফজলুল উলুম মাদ্রাসা পর্যন্ত প্রায় 1.5 কিলোমিটার সড়ক সংস্কারে ব্যয় করা হয়েছে 2 লক্ষ টাকা, কিন্তু স্থানীয়রা বলছেন আদতে এই সড়কটি মেরামতে কোনো কাজই করা হয়নি। এমন অবস্থা গ্রামীণ অবকাঠামো উন্নয়নের আওতায় বিভিন্ন প্রকল্পের। ফলে প্রশ্ন উঠেছে এসব প্রকল্পের স্বচ্ছতা নিয়ে, এবং একই সাথে কিভাবে এসব প্রকল্পের টাকা উত্তোলন করা হচ্ছে সেটিও খতিয়ে দেখার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। উন্নয়ন গবেষকদের মতে রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও জবাবদিহিতার অভাবে এমন অনিয়মের সংস্কৃতি গড়ে উঠেছে। রাজনৈতিক পলিসি যতক্ষণ পর্যন্ত স্বচ্ছ হবে না ততক্ষণ পর্যন্ত এই দুর্বৃত্তের জায়গাগুলো থেকেই যাবে। আর গ্রামীণ অবকাঠামো সংস্কারে সরকারের যে বিপুল পরিমাণ বরাদ্দ সেটি নিশ্চিত করা না গেলে এটি শুধুই অপচয় বলছে সচেতন মহল। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। প্রেমিকার সঙ্গে বসবাস, হঠাৎ আরেকজনকে বিয়ে। কিছুদিন পর বিষয়টি জানতে পারেন দুজনই। মামলা করেন তারা। গ্রেফতারি পরোয়ানা জারি হলেও নিয়মিত অফিস করছেন দুদকের সহকারী কমিশনার মামুনুর রশিদ। এ নিয়ে দুদকের কাছে অভিযোগ দিয়ে বিচার পাননি ভুক্তভোগীরা। বলছেন উল্টো প্রতিষ্ঠানের ক্ষমতা ব্যবহার করে হেনস্থা করা হচ্ছে তাদের, যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন ওই কর্মকর্তা। দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মামুনুর রশিদ প্রেমিকাকে নিয়ে বসবাস করছিলেন ঢাকার আশুলিয়ার ভাড়া বাসায়। হঠাৎ একদিন প্রশিক্ষণের কথা বলে চলে যান সিরাজগঞ্জে। পারিবারিকভাবে বিয়ে করেন আরেক নারীকে। কিছুদিন পর প্রতারণা ধরে ফেলেন দুজনই। বিয়ের পরের দিনে আমি জানতে পারি যে তার বাসায় একটা মেয়ে আর কি তার সাথে অবৈধ সম্পর্ক। এই মেয়ে ছাড়াও তার অন্যান্য অনেক মেয়ের সাথে এ ধরনের অবৈধ সম্পর্ক। যখন আমি তাকে সব প্রুফ দেখাই, মেরে ফেলা দেওয়ার জন্য আর কি আমাকে আক্রমণ করে। 2023 সালের বিয়ের ডেট ফিক্সড হয়। হওয়ার পরে তার 2 দিন আগে ওই গিয়ে ওই যে মিম আছে না, তার গিয়ে বিয়ে করার পরে যখন আমি বিষয়টা জানি তখন আমার সে বিভিন্ন বুঝে যে
এটা তো হঠাৎ করে হয়ে গেছে। এই সেটা বললাম তাহলে আমাকে কেন হচ্ছে বিয়ের প্রলোভন দেখে আমার সাথে কেন শারীরিক সম্পর্কে লিপ্ত হলা। বলে ফ্যামিলি মানে না। যখন বিষয়টা জানাজানি হয়ে যায় তখন সে আমার সাথে যোগাযোগ বাদ দিয়ে দেয়। 2023 সালে মামুনুরের বিরুদ্ধে ঢাকায় ধর্ষণের মামলা করেন প্রেমিকা। পরে বিয়ের আশ্বাস দিলে ধর্ষণের মামলা তুলে নেন তিনি। এরপর তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করেন দুদক কর্মকর্তা। 2024 সালে নতুন করে ধর্ষণ মামলা করেন প্রেমিকা। এদিকে সদ্য বিবাহিত স্ত্রী তার বিরুদ্ধে সিরাজগঞ্জে লামপট্ট, প্রতারণা ও যৌতুকের মামলা করার পর ডিভোর্স দেন স্ত্রীকেও। জারি হয় গ্রেফতারি পরোয়ানা। আইনের ভাষায় পলাতক হলেও নিয়মিত অফিস করছেন মামুনুর। মামলা হচ্ছে থানায় রানিং অবস্থায় আছে, বাট পুলিশকেও ভয় দেখায় মামলাটা চাপা দেওয়ার চেষ্টা করতেছে। আমাকে বিয়ের পর দিন থেকে মারধর করতো। মামলা করার পরে এইটা হচ্ছে কোর্টে প্রমাণিত হওয়ার পরে ওনাকে হচ্ছে ওয়ারেন্ট দেওয়া হয় 2023 থেকে। উনি একজন পলাতক আসামি। এ নিয়ে দুদকে অভিযোগ দিয়েও বিচার পাননি ভুক্তভোগী দুই নারী। বলছেন উল্টো প্রতিষ্ঠানের ক্ষমতা ব্যবহার করে তাদের হেনস্থা করছেন মামুনুর। দুদকে আমি অভিযোগ পাঠাইছি কয়েকবার, বাট কোনো রেসপন্স দেয় নাই তারা। সে দুদকের পাওয়ার দেখায়। আমি যে একটা বছর হলো ঘুরতেছি, বাট আমি কোনো সুষ্ঠু বিচার পাচ্ছি না। সে ধর্ষণ করেও পার পেয়ে যাচ্ছে, তার এগেইনস্টে কোনো কিছুই হচ্ছে না, উল্টো সে আরো হুমকি দামকি দিচ্ছে। একটা মানুষের বিরুদ্ধে একাধিক পার্সনের একাধিক মামলা আছে, অ্যাটেম্পট টু মার্ডার, তারপরে ধর্ষণ, প্রতারণা, এ ধরনের অনেক মামলা আছে। তারপর দুদকের মতো একটা পোস্টে আছে। ইভেন দুদক থেকে সে এতটা হেল্প পাচ্ছে যে আমার পুরো ফ্যামিলিকে দুদক হ্যারেস করছে। আমার এমন অবস্থা হয়েছে আমি কোথাও বের হতে পারছি না, কারোর সাথে দেখা করতে পারছি না। অভিযোগ অস্বীকার করে মামুনুর বলছেন তার বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত ওই দুই নারী। 2-1.5 বছর আগের ঘটনা দেখে তো ঘটনা মিথ্যা হয়ে যাচ্ছে। মামুনুরের বিরুদ্ধে ধর্ষণ মামলা তদন্ত করছে ঢাকার দারুসালাম থানা। ওসি জানান তদন্ত প্রায় শেষ পর্যায়ে। আর সিরাজগঞ্জ থানা পুলিশ বলছে পলাতক মামুনুরকে গ্রেফতারের চেষ্টা চলছে। মামলা রিপোর্টগুলো আমরা পেয়েছি, বেশ কিছু রিপোর্ট পেয়েছি। মামলা তদন্ত শেষ করে আমরা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমরা রিপোর্ট দিয়ে দিব কোর্টে। আমরা এই আসামিকে গ্রেফতারের চেষ্টা করছি। গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে, পলাতক থেকে গ্রেপ্তার করা সম্ভব হচ্ছে না। ভুক্তভোগী দুই নারী বলছেন তাদেরকে প্রায়ই হুমকি দিচ্ছেন মামুনুর। বিচার না পেয়ে উল্টো জীবন নাশের শঙ্কায় দিন কাটছে তাদের। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে মার্কিন গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ডের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে অন্তর্বর্তী সরকার। সরকার সোমবার রাতে এক বিবৃতিতে বলে তুলসি গ্যাবার্ডের বক্তব্য উদ্দেশ্যমূলক। তুলসি গ্যাবার্ডের মন্তব্য বিভ্রান্তিকর এবং বাংলাদেশের ভাবমূর্তি ও সুনামের জন্য ক্ষতিকর উল্লেখ করে অন্তর্বর্তী সরকার বলেছে বাংলাদেশ ঐতিহ্যগতভাবে শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক ইসলাম চর্চার জন্য সুপরিচিত। গ্যাবার্ডের মন্তব্য কোনো নির্দিষ্ট প্রমাণ বা অভিযোগের উপর ভিত্তি করে করা হয়নি বলেও বিবৃতিতে জানানো হয়। দিনাজপুরের দুটি রাবার ড্যামের ব্যাগ ছিদ্র হয়ে গেছে। এ কারণে 1 মিটারের নিচে পানি প্রবাহিত হচ্ছে কাঁকড়া ও আত্রাই নদীতে। এতে সেচ সংকটে জেলার প্রায় 2,500 হেক্টর জমির বোরো চাষ ব্যাহত হচ্ছে। বাধ্য হয়ে গভীর নলকূপের পানি ব্যবহার করতে হচ্ছে কৃষককে। ত্রুটি ঠিক করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার কথা জানায় এলজিইডি। গোলাম নবী দুলালের পাঠানো তথ্য ও মঞ্জিদ আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। শুষ্ক মৌসুমে দিনাজপুরে সেচ নিশ্চিতের জন্য 2001 সালে কাঁকড়া নদীতে সাঁইতারা রাবার ড্যাম এবং 2013 সালে আত্রাই নদীতে মোহনপুর রাবার ড্যাম নির্মাণ করে সরকার। কৃষি মৌসুমে ড্যাম এলাকায় যেখানে 4 থেকে 5 মিটার পানি ধরে রাখার কথা সেখানে ড্যামের ব্যাগ ছিদ্র হওয়ায় 1 মিটারের নিচে পানি প্রবাহিত হচ্ছে। এতে সেচ সংকটে জেলার প্রায় 2,500 হেক্টর জমির বোরো চাষ ব্যাহত হচ্ছে। বাধ্য হয়ে গভীর নলকূপের পানি ব্যবহার করতে হচ্ছে কৃষককে। এতে বিঘা প্রতি সেচ খরচ বেড়েছে 2 থেকে 3,000 টাকা। একটা নাটের গোড় ছিঁড়ে গেছে আর একটা রাবারটা 2 জায়গায় ফুটা হওয়ার কারণে এইবার নদীতে এরকম মাছ হচ্ছে না। কৃষকেরা তো ধান চাষ খুব কম করতে পারতেছে, পানি আটক করে ধরতে পারছে না। টিউবওয়েল তো পানি উঠে না, কারেন্ট থাকে না, এরকম মোটরের পানি তো উঠে না। মনে করেন যে ফুল পানি হয় তাহলে মোটরের পানি উঠে, কিন্তু পানি আনলে শুকিয়ে যায়, পানি কম উঠে। নদীতে স্বাভাবিক পানির প্রবাহ না থাকায় অনেক পাম্প বন্ধ হয়ে গেছে। তবে উৎপাদন অব্যাহত রাখতে নলকূপের পানি দিয়েই সেচ দেওয়ার পরামর্শ কৃষি বিভাগের। কৃষক এবং সাধারণ চাষিরা যারা খুব অসহায় এবং বিদ্যুৎ খরচ অনেক বেশি, পানি কম,
মানে যার কারণে খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে। ডিপ মেশিন বা শ্যালো মেশিন এই ধরনের মেশিন দিয়ে আপাতত পানিটা দিয়ে রাখেন যাতে আমাদের ধান আবাদে কোনো ব্যাঘাত না ঘটে। উপজেলা প্রশাসন সহ এলজিইডির মাধ্যমে আমরা কথা বলছি যে কিভাবে অতি দ্রুত এই রাবারটা ঠিক করা যায়। রাবার ড্যামের ত্রুটি ঠিক করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার কথা জানায় এলজিইডি। সদর দপ্তর থেকে এই রাবার ব্যাগগুলো চেঞ্জ করার জন্য আমাদের অনুমোদন দেয়। 24শে মার্চ দরপত্র আমরা গ্রহণ করলে দরপত্র মূল্যায়ন করে আমরা কার্যাদেশ দিলে আশা করছি এই মৌসুমেই আমরা রাবার ব্যাগগুলো চেঞ্জ করে ফেলতে পারবো। দিনাজপুরের দুটি রাবার ড্যাম থেকে পানি নিতে বিএডিসি ও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ আত্রাই, কাঁকড়া ও চিরি নদীর উভয় পাশে 53টি এলএলপি, 14টি শ্যালোচালিত সেচ যন্ত্র ও 21টি বৈদ্যুতিক মোটর বসিয়েছে। সময় সংবাদ, দিনাজপুর। যশোরে বাড়িতে ঢুকে যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত 11:15টার দিকে শহরের রেলগেট এলাকায় ঘটনা ঘটে। পুলিশ জানায় ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের ধরতে অভিযান চলছে। যশোর থেকে জুয়েল মৃধার প্রতিবেদন। বাড়ির উঠোন পর্যন্ত পৌঁছালেও আর ঘরে ফেরা হয়নি ইজারাদার মীর সামির সাকিব সাদির। দুর্বৃত্তের ছুরিকাঘাত ও গুলিতে প্রাণ যায় তার। নিহতের চাচাতো ভাই রাকিব জানান, রাত 11:15টার দিকে তিনি ও সাদি বাড়ি ফেরেন। বাড়ির উঠানে মোটরসাইকেল রাখার সময় পেছন থেকে সাদিকে ছুরিকাঘাত করা হয়। এরপর কয়েক রাউন্ড গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এরপর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের খালা জানান, হামলাকারীরা কিছুদিন আগে তার ছেলেকে গুলি করে হত্যার চেষ্টা চালায়। এবার সাদিকে হত্যা করেছে। হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান স্বজনরা। প্রশাসনের কাছে বিচার দিলাম, এদের আপনারা একটা বিচার করুন, নাই তো অনেক মার বুক খালি হয়ে যাবে। একটা বাচ্চা বড় করতে কত কষ্ট হয় সেটা আমি জানি। আমার ভাই করে, আমার 2 বাচ্চা এতিম হয়ে গেল। আজকে আগের দিন আমার ছেলে মারার চেষ্টা করেছে, আজকে আমার আরেক ছেলেরে মেরে ফেললো, বোনের ছেলেরে। আপনারা তার বিচার চাই। এরা আমাদের বাস্তি দিচ্ছে না। আপনারা প্রকৃতি প্রশাসনের কাছে আমরা বিচার চাচ্ছি, বিচার করেন আপনাদের। জড়িতদের ধরতে কাজ করছে বলে জানায় পুলিশ। আমরা জানবার চেষ্টা করছি এবং কেন, কারা এই জাতীয় এই ঘটনা ঘটিয়েছে বলে এটা আমরা অনুসন্ধানে নেমেছি এবং আমাদের একাধিক টিম মাঠে কাজ করছে। আমরা চেষ্টা করছি দ্রুততম সময়ের মধ্যে যারা অভিযুক্ত তাদেরকে আইনের হাতে সোপর্দ করবার জন্য আমাদের যত পুলিশি কলাকৌশল আছে সবগুলো আমরা এখানে প্রয়োগ করব। নিহত সাদি রেলবাজার ইজারাদার। হামলাকারীরা বাজার এলাকায় চাঁদাবাজি করত। তাদের প্রশ্রয় না দেয়ায় এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে জানান স্বজনরা। সময় সংবাদ, যশোর। গাইবান্ধায় 10 বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে 75 বছর বয়সী এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। সোমবার বিকেলে ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ি ইউনিয়নে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বিকেলে কওমি মাদ্রাসার 2য় শ্রেণীর ছাত্রী বাড়ির পাশে খেলছিল। এ সময় একই গ্রামের বিশা শেখ কৌশলে শিশুটিকে তার ভুট্টা খেতে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটি তার পরিবারকে জানালে পরিবার ও স্থানীয়রা পুলিশকে খবর দেন। রাতেই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করে। পুলিশ জানায়, ভিকটিমের শারীরিক পরীক্ষার প্রক্রিয়া চলছে। বিশা শেখের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 8 মাস ধরে বেতন ভাতা বন্ধ থাকায় মানবেতর দিন কাটছে কুড়িগ্রামের 296টি কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারের। অন্যদিকে ক্লিনিকগুলোতে কমে গেছে ওষুধের সরবরাহ। এদিকে বেতন ভাতার বিষয়টি মানবিক হওয়ায় বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করার কথা জানায় জেলা স্বাস্থ্য বিভাগ। জামিল মিয়ার ছবিতে বাদশা সৈকতের প্রতিবেদন। প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে 2000 সাল থেকে কুড়িগ্রামে শুরু হয় কমিউনিটি ক্লিনিক কার্যক্রম। সাধারণ চিকিৎসা সেবার পাশাপাশি বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয় এসব ক্লিনিকে। বাড়ির পাশে চিকিৎসার এমন সুব্যবস্থায় চরাঞ্চলের সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে দেখা দেয় স্বস্তি। চর এলাকায় কমিউনিটি ক্লিনিক হওয়ার পর থেকে আমরা আর ক্লিনিকের থেকে ওষুধ নিয়ে যে খাই। এখন যে ক্লিনিকগুলো না থাকে আমরা বিরাট অসহায়, এই ক্লিনিকগুলো থাকা আমার অনেক লাভ। তবে কমিউনিটি ক্লিনিকগুলো প্রকল্প থেকে ট্রাস্টের আওতায় নেয়ায় 2024 সালের জুলাই থেকে বন্ধ বেতন ভাতা। এতে পরিবার পরিজন নিয়ে মানবেতর দিন কাটছে স্বাস্থ্যকর্মীদের। বিগত 8 মাস থেকে আমাদের বেতন ভাতা বন্ধ। বেতন বন্ধ হওয়াতে আমার খুব করুণ অবস্থা যাচ্ছে। স্বাস্থ্যকর্মীদের বেতন ভাতার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে সমাধানের আশ্বাস জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তার।
কোনো ধরনের ভাতাদি না দিয়ে তাদেরকে এত একটা কাজগুলো আদায় করা আমাদের জন্য একটু কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। তবে আমরা এই বিষয়ে বারংবার আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি এবং আমরা আশা করছি এটা খুব দ্রুত সমাধান হয়ে যাবে। জেলার 9 উপজেলায় 296টি কমিউনিটি ক্লিনিকের মধ্যে চরাঞ্চলে রয়েছে 110টি। ক্লিনিকগুলোতে আগে 27 প্রকারের ওষুধ দেয়া হলেও এখন দেয়া হচ্ছে 22 প্রকারের। বাদশা সৈকত, সময় সংবাদ, কুড়িগ্রাম। গেল 7 দিনে রাজধানীর বাজারে কমেছে পাম ও সয়াবিন তেলের দাম, এমন খবরই দিয়েছে সরকারি বিপণন সংস্থা টিসিবি। কমেছে চিনির দামও। দাম কমতির প্রবণতা দেখা গেছে সরু চালে, তবে স্থিতিশীল রয়েছে ডাল, আলু, শুকনা মরিচ সহ বেশিরভাগ মুদি পণ্যের বাজার দর। গেল 7 দিনে রাজধানীর বাজারে লিটারে 16 থেকে 17 টাকা কমেছে সয়াবিন তেলের দাম, এমন তথ্যই দিয়েছে সরকারি বিপণন সংস্থা টিসিবি। বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেল বর্তমানে বিক্রি হচ্ছে 157 থেকে 168 টাকায়। এ সময় লিটারে 2 টাকা পর্যন্ত কমেছে খোলা পাম অয়েলের দাম। প্রতি লিটারের দাম পড়ছে 145 থেকে 153 টাকা। টিসিবির বাজার পর্যবেক্ষণে গেল 7 দিনে সরু চালের দাম কমতির প্রবণতাও দেখা গেছে রাজধানীর বাজারে। প্রতি কেজি চিনির দাম এ সময় 3 থেকে 5 টাকা কমে নেমেছে 115 থেকে 120 টাকায়। গেল 7 দিন ধরে একই দামে বিক্রি হয়েছে প্রতি কেজি ছোলা ও মাঝারি দানার মসুর ডাল। স্থিতিশীল বাজারে শুকনা মরিচ গেল 7 দিন ধরে বিক্রি হয়েছে 250 থেকে 430 টাকা কেজি দরে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। খোলা আকাশের নিচে ধুলোবালিতে শুকনো হচ্ছে সেমাই। ঈদ উপলক্ষে ঠাকুরগাঁও সদর উপজেলায় নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে উৎপাদন হচ্ছে এই মুখরোচক খাবার। প্রকাশ্যে এমন কর্মযজ্ঞ চললেও নজরদারি নেই প্রশাসনের। এ বিষয়ে নিয়মিত অভিযান পরিচালনার কথা জানায় উপজেলা প্রশাসন। জিয়াউর রহমান বকুলের রিপোর্ট। অপরিচ্ছন্ন পরিবেশে তৈরি করা হচ্ছে সেমাই। উৎপাদনের পর শুকানোর জন্য ফেলে রাখা হয়েছে খোলা আকাশের নিচে। সেখানে ধুলাবালির পাশাপাশি সেমাইয়ে ছুটোছুটি করছে পোকামাকড়। ঈদ উপলক্ষে ঠাকুরগাঁও সদর উপজেলার বিভিন্ন এলাকায় তৈরি করা হচ্ছে বিভিন্ন রকম সেমাই। নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে উৎপাদন করা এ খাবার পাঠানো হচ্ছে জেলার বিভিন্ন এলাকায়। এমনকি কারিগরদেরও নেই কোনো স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী। প্রকাশ্যে এমন কর্মযজ্ঞ চললেও নজরদারি নেই প্রশাসনের। ভুলের কারণে হয়তো ডালডাগুলা ঢাকা রাখা হয়নি এক দুই ঘন্টার জন্য। মালিকের হুকুম পাইছে, তারপরে আমরা কাজ করতেছি। আপনি যদি সেমাই কাটি ওইটা কিন্তু মানে সমান একুরেট হবে না, এটার জন্য আমরা গ্লাসটা তেমন একটা ব্যবহার করি। ময়লাযুক্ত তেল দিয়ে কিন্তু সেমাইগুলো ভাজানো হচ্ছে, প্রশাসনে কিন্তু কোনো পদক্ষেপ নেই। সরবরাহ আমাদের শুরু হয়েছে, তো সামনে আরো 4-5 দিন পরে চাপটা আরো বেড়ে যাবে। তবে নিয়মিত অভিযান পরিচালনার কথা জানায় উপজেলা প্রশাসন। ভুইফুর ব্যবসায়ী হঠাৎ করে তারা অস্বাস্থ্যকর পরিবেশে এগুলো উৎপাদন করার একটা প্রবণতা প্রতিবারই দেখা যায়। যদি আমাদের নজরে আসে তাহলে অবশ্যই আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো। জেলা ব্যবসায়ী সমিতির তথ্য মতে ঠাকুরগাঁও সদর উপজেলায় অন্তত 20টি সেমাই কারখানা রয়েছে। প্রতিটি কারখানা থেকে গড়ে দৈনিক 10 মনের বেশি বিভিন্ন ধরনের সেমাই উৎপাদন হয়। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও। হাড়ি ভাঙা আমের মুকুলে স্বপ্ন বুনছেন উত্তরের চাষিরা। মুকুল পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন বাগান মালিকরা। ইতিমধ্যে এ আম ঘোষিত হয়েছে জিআই পণ্য হিসেবে। দেশের গণ্ডি পেরিয়ে হাড়িভাঙা আম বিশ্বময় ছড়িয়ে পড়ায় আনন্দিত এই অঞ্চলের মানুষ। এদিকে গত বছরের চেয়ে এবছর আবহাওয়া অনুকূলে থাকায় হাড়িভাঙা আমের বাম্পার ফলনের আশা করছে কৃষি বিভাগ। শাকিল মাহমুদের ক্যামেরায় রিদওয়ান হিমেলের রিপোর্ট। রংপুরের মিঠাপুকুর উপজেলার খোরাগাছ ইউনিয়নের পদাগঞ্জ এলাকার আমবাগান মালিক লুৎফুর রহমান 1 বিঘা জমি লিজ নিয়ে হাড়িভাঙা আমের বাগান করেছেন। কলেজ পড়ুয়া ছেলে মতিন মিয়াকে নিয়ে আম গাছ পরিচর্যায় যেন দম ফেলার ফুরসত নেই। পর্যাপ্ত আমের মুকুল আশায় বাম্পার ফলনের আশা তার। আম তো এবার ভালো বলেছি, এবার তো দেখা যাচ্ছে মোটামুটি ভালো। পোকা যাতে আক্রমণ না করতে পারে সেজন্য আমরা ঔষধ দিতেছি এবং গুটি যেন ভালো উপযুক্ত হয় এজন্য ভিটামিন দিতেছি।
লুৎফুর রহমানের মতো হাজারো মালিকের এখন ব্যস্ততা বাগানে বাগানে। তারা বলছেন এবারে রোগবালাই কম এবং মুকুলও এসেছে বেশি, ফলে গেল বছরের তুলনায় দ্বিগুণ লাভের আশা তাদের। বেশি পরিচর্যা করছে যেন বেশি মৌল আইসে, মৌল আসার কারণে মুকুল আইলে মনে করো আমরা বেশি পাবো, আমরা বেশি দামে বিক্রি করতে পারবো। ওষুধপাতি স্প্রে করছি, আল্লাহর মতো মোটামুটি টাকা পাওয়া যাবে। কৃষি অধিদপ্তর বলছে ফলন ঠিক রাখতে বাগানীদের সব ধরনের পরামর্শ দেয়া হচ্ছে। এবছর যেহেতু মুকুলের এই সময়ে বৃষ্টিপাত হয়নি, তো যার কারণে কিন্তু এই বছরে ফ্রুট সেটিংটা ভালো হয়েছে এবং আমের ফলন, এই বিশেষ করে হাড়িভাঙ্গা আমের ফলন গত বছরের চেয়ে এবছর বেশি হবে আশা করা যাচ্ছে। রংপুর অঞ্চলের 5 জেলায় চলতি মৌসুমে হাড়িভাঙ্গা আমের উৎপাদন লক্ষ্যমাত্রা প্রায় 38,000 মেট্রিক টন। জিআই পণ্য হিসাবে স্বীকৃতি পাওয়া হাড়িভাঙ্গা আমের মুকুলে ছেয়ে গেছে পুরো আম বাগান। প্রকৃতি বৈরী না হলে এবারও সাধারণ আমের পাশাপাশি হাড়িভাঙ্গা আমের বাম্পার ফলনের আশা করছেন বাগান মালিক ও চাষিরা। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। আবহাওয়া অনুকূলে থাকায় নীলফামারীতে আলুর বাম্পার ফলন হয়েছে। দীর্ঘদিন সংরক্ষণের আশায় হিমাগারে হুমড়ি খেয়ে পড়েছেন কৃষক। তবে হিমাগারে জায়গা না থাকায় অনেক কৃষককে ফিরতে হচ্ছে ফসল নিয়েই। হিমাগারে স্থান না পেলে দেশীয় পদ্ধতিতে আলু সংরক্ষণের পরামর্শ কৃষি বিভাগের। মোহাম্মদ সোহেলের ছবিতে শাকির হোসেন বাদলের রিপোর্ট। হিমাগারের সামনের সড়কে আলুবাহী গাড়ির দীর্ঘ সারি, এমনকি রাস্তার দুপাশের খালি জায়গায় ও হিমাগারের সামনে খোলা আকাশের নিচে শত শত বস্তা আলু নিয়ে অপেক্ষা করছেন কৃষক। চলতি মৌসুমে আলুর বাম্পার ফলন হয়েছে নীলফামারীতে। নিজেদের উৎপাদিত ফসল দীর্ঘদিন সংরক্ষণের আশায় হিমাগারে হুমড়ি খেয়ে পড়েছেন কৃষক। তবে অনেককে ফিরতে হচ্ছে ফসল নিয়েই। কৃষক জানান, দীর্ঘ সময় অপেক্ষার পর হিমাগার কর্তৃপক্ষ গোডাউন পূর্ণ বলে ঘোষণা দিচ্ছে। এতে আলু সংরক্ষণ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। ফলেসারে মাইকিং করতেছে যে এখানে আলু নিবে না, অনেকে সিন্ডিকেট করিয়া আলু ঢুকাইতেছে। এখানে যত ভ্যান গাড়ি আছে সব টাকা দিয়ে ঘুষ দিয়ে এখানে গাড়ি আলু রয়েছে। স্থানীয়ভাবে কোনো আলু নেওয়া হইতেছে না, কিন্তু বাইরের ব্যবসায়ী যারা তারাই কিন্তু আলু নিচ্ছে। প্রতিদিন আমরা নিতে পারি 7 থেকে 8,000 বস্তা, সেখানে 15 থেকে 16,000 বস্তা আসতেছে, কিন্তু এট এ টাইমে তো এগুলো নেওয়া সম্ভব না। এদিকে হিমাগারে স্থান না পেলে দেশীয় পদ্ধতিতে আলু সংরক্ষণের পরামর্শ কৃষি বিভাগের। কৃষি বিপণন অধিদপ্তর থেকে ওয়াই হিমায়িত আলুর মডেল ঘর তৈরি করে দেওয়া হচ্ছে। এক্ষেত্রে কৃষক দেখে আবার ওই রকম ঘর নিজের উদ্যোগে তৈরি করতে পারে। এখানে আলু 3-4 মাস সংরক্ষণ করা যায়। বালির মধ্যে তারা ঢেকে রাখতে পারে। তারপর লোকালি যে মাচা করে 1তলা 2তলা 3তলা মাচা করে তারা রাখতে পারে। উপরে একটু ভেন্টিলেশনের ব্যবস্থা করতে হবে যাতে বাতাস চলাচল করে, যাতে আলুটা পচে না যায়। এইভাবে করে 7-8 মাস পর্যন্ত আলু রাখা যায়। কৃষি বিভাগের তথ্য মতে নীলফামারীতে এবার 23,156 হেক্টর জমিতে প্রায় 5,50,000 মেট্রিক টন আলু উৎপাদন হয়েছে। আর জেলায় 11টি হিমাগারে এ পর্যন্ত ধারণ ক্ষমতার 75% আলু সংরক্ষণ করা হয়েছে। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী। উত্তরের জেলা পঞ্চগড়ে এবার বেড়েছে কালো সোনা খ্যাত পেঁয়াজ বীজের চাষ। চলতি মৌসুমে মৌমাছি না থাকায় ভালো ফলনের আশায় হাত দিয়ে পরাগায়ন ঘটাচ্ছেন শ্রমিকরা। চাষিরা বলছেন, প্রতি বিঘা জমিতে 1 লাখ টাকা খরচ করে 3 থেকে 4 লাখ টাকার বীজ বিক্রির স্বপ্ন দেখছেন তারা। পঞ্চগড় থেকে মনিরুল ইসলামের তোলা ছবিতে সোহাগ হায়দারের রিপোর্ট। এ যেন ফসলি জমির বিস্তীর্ণ মাঠ জুড়ে সাদা ফুলের গালিচা। কাছে গেলে চোখে পড়ে কদম ফুলের মতো হাজার হাজার পেঁয়াজ ফুল। কৃষি প্রধান জেলা পঞ্চগড়ে চাষাবাদ হয় বিভিন্ন ফসল। গেল বছর এ জেলায় কালো সোনা খ্যাত পেঁয়াজ বীজের চাষ লাভজনক হওয়ায় এবার বাণিজ্যিকভাবে শুরু করেছেন চাষি ও উদ্যোক্তারা। তবে মৌমাছির তেমন দেখা না মেলায় ভালো বীজের আশায় হাত দিয়ে পরাগায়ন ঘটাচ্ছেন তারা। এতে কাজের সুযোগ পাচ্ছেন স্থানীয়রা। মৌমাছির আগে তো ছিল, এখন তো নাই। পেঁয়াজকে হাত দিয়ে নাড়ছি, পরাগায়ন ঘটাচ্ছি, বীজ পরাগায়ন ঘটাচ্ছি। এই পরাগায়ন করলে পেঁয়াজের বীজ ভালো হয়। 9টার দিকে আমরা পেঁয়াজ ফুলে নাড়তে আসি, 300 টাকা হাজিরা পাই। সার, কীটনাশক ও শ্রমিকের মজুরি বেড়ে যাওয়ায় বেড়েছে উৎপাদন খরচ। এতে এবার প্রতি বিঘা জমিতে পেঁয়াজ বীজ চাষিদের খরচ পড়বে কম বেশি 1 লাখ টাকা। তারপরও বড় অঙ্কের লাভের আশা করছেন তারা। যদি ঠিকমতো প্রয়োগ করতে পারি তাহলে আমরা এখানে একরে মোটামুটি 750 কেজির চিন্তাধারা নিছি। সারের ঘাটতি ছিল, যেটা বাইরে থেকে আমাদের সংগ্রহ করতে হয়েছে, তাতে উৎপাদন কষ্ট বেশি হয়েছে। আমরা এই প্রান্তিক চাষিরা ভালো দাম পাই, তাহলে আরও মানুষ উৎসাহিত হবে।
পঞ্চগড়ে এবার 5 কোটি টাকার পেঁয়াজ বীজ বিক্রির আশা করছেন চাষিরা। তাদের পাশে থাকার আশ্বাস কৃষি বিভাগের। কৃষকরা উচ্চমূল্য হিসাবে এই ফসলটা চাষ করছে। 80 থেকে 90 হাজার টাকা তার উৎপাদন খরচ হয় এবং এর বিপরীতে প্রায় 3 থেকে 3.5 লাখ টাকা বীজ বিক্রি করে আয় করতে পারে। কৃষি বিভাগের তথ্য, চলতি মৌসুমে জেলায় 21 হেক্টর জমিতে চাষ হয়েছে তাহিরিপুর ও ফরিদপুরি নামের 2 জাতের পেঁয়াজ বীজ, যা গেল বছরের তুলনায় 9 হেক্টর বেশি। সোহাগ হায়দার, সময় সংবাদ, পঞ্চগড়। ক্ষতিকারক জেনেও গাইবান্ধায় তামাক আবাদ করছেন কৃষক। মাঠ পর্যায়ে এ চাষ বন্ধ করতে কৃষি বিভাগের তৎপরতা নেই বলে জানান এলাকাবাসী। কৃষকের দাবি, তামাক কোম্পানিগুলোর প্রলোভনে বেশি লাভের আশায় তারা তামাক উৎপাদন বাড়িয়েছেন। তবে কৃষি বিভাগের দাবি, তামাক চাষ বন্ধে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। বিপ্লব ইসলামের রিপোর্ট। অন্যান্য ফসলের সঙ্গে চাষাবাদ করা হচ্ছে তামাক। কেউ পরিচর্যা করছেন খেতে তামাক, কেউ পরিপক্ক পাতা তুলে শুকানোর কাজে ব্যস্ত। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্তি ইউনিয়নের বিভিন্ন এলাকায় তামাক চাষ হচ্ছে। রবি মৌসুমে বেড়েছে এ পাতার উৎপাদন। কৃষক বলছেন, ক্ষতিকারক জেনেও অন্য ফসলের চেয়ে বেশি লাভ হওয়ায় তামাক চাষ করছেন তারা। আর মাঠ পর্যায়ে কৃষি বিভাগের কোনো কর্মকর্তা এ বিষয়ে তদারকি করে না বলে জানান এলাকাবাসী। সব আবাদের সাথে আমরা তামাকের আবাদের উন্নতি বেশি পাইছি, এই জন্য আমরা তামাকের আবাদ করি। প্রতি একরে প্রায় 2.5 লক্ষ টাকার মতো পাওয়া যায়, মানে একবার চাষ করে। তামাকের কোনো উপকার নেই, খালি ক্ষতি, কিন্তু টাকা বেশি, এর সত্ত্বে মানুষ তামাবাদ করতেছে। এই হাতে ভাত খাওয়া যায় না, যত সাবান মাখেন আর যত কিছু দিয়ে মাখেন, দুর্গন্ধটা যায় না বাবা। টাকা পাওয়া ছাড়া এটা তো আর কোনো উপকারিতা আসলে খুঁজে পাওয়া যায় না। তো এই বিষয়টাকে অবশ্যই সরকারের পক্ষ থেকে জোর পদক্ষেপ নেওয়া দরকার, এটাকে নিরুৎসাহিত করা। তবে কৃষি বিভাগের দাবি, কৃষকদের তামাক চাষ থেকে ফেরাতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। তামাকের জমিতে যারা সার প্রয়োগ করেন, তামাক হারভেস্ট করার পরে এই পাতাগুলো নিয়ে শিশুরা যারা কাজ করে, সকলেই শারীরিকভাবে অসুস্থ হচ্ছে এবং পরিবেশেরও ক্ষতি করছে। এই কারণেই আমরা তামাক চাষে কৃষকদেরকে নিরুৎসাহিত করছি। কৃষি বিভাগের হিসেবে গাইবান্ধায় 26 হেক্টর জমিতে তামাক চাষ হলেও মাঠ পর্যায়ে তা কয়েক গুণ বলে জানান এলাকাবাসী। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইউক্রেন যুদ্ধ বন্ধ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে যাচ্ছে। স্থানীয় সময় মঙ্গলবার তাদের ফোনালাপে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ ভূমি বিভাজনের মতো বিষয়গুলো প্রাধান্য পেতে পারে বলে জানিয়েছে হোয়াইট হাউস। বিশ্লেষকরা মনে করছেন, 1 মাসের যুদ্ধবিরতির পক্ষে পুতিনের সমর্থন চাইছেন ট্রাম্প। এদিকে পশ্চিমা নিষেধাজ্ঞা কমিয়ে ইউক্রেনে নির্বাচনের দাবি জানিয়েছে রাশিয়া। ক্ষমতায় আসার পর রাশিয়া ইউক্রেনের যুদ্ধ বন্ধের চেষ্টা চালিয়ে যাচ্ছেন ট্রাম্প। আর এতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে হোয়াইট হাউসের ওভাল অফিসে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন ট্রাম্প জেলেনস্কি। এতে বিরূপ প্রতিক্রিয়াও দেখা যায় নানা মহলে। এবার রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ফোনালাপে আলোচনা করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার তাদের ফোনালাপে ইউক্রেনের রাশিয়া অধিকৃত জাপোরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ ভূমি বিভাজনের মতো বিষয়গুলো প্রাধান্য পেতে পারে বলে জানিয়েছে হোয়াইট হাউস। এছাড়া বিশ্লেষকরা মনে করছেন, 1 মাসের যুদ্ধবিরতির পক্ষে পুতিনের সমর্থন চাইছেন ট্রাম্প। যুদ্ধবিরতির জন্য কিছু শর্ত জুড়ে দিয়েছে মস্কো। এর মধ্যে রয়েছে ইউক্রেনের ন্যাটো সদস্য পদ বাতিল, রাশিয়ার দখলকৃত অঞ্চলগুলোর নিয়ন্ত্রণ বজায় রাখা এবং ইউক্রেনের সেনাবাহিনীর আকার সীমিত করা। এছাড়া রাশিয়া পশ্চিমা নিষেধাজ্ঞা হ্রাস এবং ইউক্রেনের নির্বাচনের দাবি জানিয়েছে। এদিকে ইউর পররাষ্ট্রনীতির প্রধান কাজা ক্যালাস বলেছেন, রাশিয়ার শর্তগুলো দেখে মনে হচ্ছে তারা আসলে শান্তি চায় না। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, শান্তি চুক্তি হলে ব্রিটেন এবং ফ্রান্সের মতো দেশগুলো ইউক্রেনে শান্তিরক্ষী মোতায়েন করতে প্রস্তুত। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুদ্ধবিরতির সম্ভাবনা দেখলেও তিনি জোর দিয়ে বলেছেন, ইউক্রেনের সার্বভৌমত্ব আলোচনার বিষয় নয় এবং রাশিয়াকে দখলকৃত অঞ্চল ছেড়ে দিতে হবে। ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে কোনো চাপ নেই। লক্ষ্য একটাই, জয় তুলে নিয়ে এশিয়ান কাপ বাছাইয়ের শুভ সূচনা করার। বাংলাদেশ দল নিয়ে এমনই সোজাসাপটা জবাব হামজা চৌধুরীর। বছর শেষে লাল সবুজদের দেখতে চান এশিয়ান কাপের মঞ্চে, ধারাবাহিকভাবে একদিন বিশ্বকাপে। ডিফেন্স নয়, 8 নম্বর জার্সি গায়ে খেলতে চান মিডফিল্ডে। একই সঙ্গে সাকিব আল হাসানের সঙ্গে তুলনায় স্পষ্ট করেছেন নিজের অবস্থান। হবিগঞ্জের বাহুবল থেকে এসএম ইকবালের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আদিত্য ধর। ম্যানচেস্টার থেকে সিলেট লম্বা পথ, 18 কোটি মানুষের জন্য স্বপ্ন নিয়ে ফিরছেন হামজা চৌধুরী। কিন্তু বিমানবন্দরে নেমে কথা বলা হলো কই?
এবার মাটির ঘ্রাণ সঙ্গী করে হামজার ছুটে চলা 100 কিলোমিটার পথ পাড়ি দিয়ে পিতৃভূমিতে বেঙ্গলস ব্লেড। শৈশবের স্মৃতি বিজড়িত উঠোনে বসেই শোনালেন লাল সবুজ ফুটবল নিয়ে নিজের স্বপ্নের কথা। I think one step at a time, but inshallah for the Asian Games this in 2025 is our biggest goal. So from there we can see where we can go. 25 মার্চ ভারতের বিপক্ষে বহু প্রত্যাশার ম্যাচ। হামজাকে নিয়ে ব্যাপক স্টাডি করেছে টিম ইন্ডিয়া। তাতে থোড়াই কেয়ার শেফিল্ড তারকার সব জবাব দিতে চান মাঠে, লক্ষ্য একটাই লাল সবুজের জয়। আমরা ইন্ডিয়ার কথা আমরা কনসেন্ট্রেট করতেছি না, আমরা খালি আমরা কথা কনসেন্ট্রেট করতেছি। দেখা হইবে না কেতা ম্যাচটা inshallah ভালো হইব। I'm sure that the quality is very high. Like I said, the coach has showed me lots of clips from training and previous matches, so I've been very impressed. So I'm looking forward to hopefully meeting their standards as well. ডিফেন্সিভ মিডফিল্ডার হামজা খেলতে পারেন রাইট ব্যাক পজিশনেও, তবে বাংলাদেশের হয়ে তার পছন্দ মধ্যমাঠ, গায়ে জড়াতে চান জার্সি নম্বর 8। Number 8. I think in midfield inshallah. কদিন ধরেই সামাজিক মাধ্যমে আলোচনা বাংলাদেশের বড় তারকাকে, সাকিব নাকি হামজা। এই বিতর্কের ইতি টানলেন বিশ্বসেরা অলরাউন্ডারের প্রতি অসাধারণ সম্মান প্রদর্শন করে। No, I don't think I'm there yet. Sakib Al-Hassan's a mega star. He's done it at the world level for so many years now. So I don't think I'm there. দেশে এসে সবার ভালোবাসায় সিক্ত হামজা দুকলি গেয়ে শুনিয়েছেন লাল সবুজের জাতীয় সঙ্গীত। বাংলা গান শুনছি না, আমার সোনার বাংলা আমি সবার ভাবনায় যখন 25শে মার্চে ভারতের বিপক্ষে ম্যাচ, তখন হামজার পরিকল্পনা আরো বড় কিছু। যখন জাতীয় দলকে প্রতিনিধিত্ব করার সুযোগ এলো, সেই সিদ্ধান্ত নিতে তিনি এক মুহূর্তের জন্য ভাবেননি। ঠিক এই জায়গাটাতে বসে লাল সবুজ ফুটবলকে নিয়ে শুনিয়েছেন আশার বাণী, যেখানে তার ভাবনা, চিন্তা বা পরিকল্পনা যেটাই বলি না কেন, তিনি দেখতে চান বাংলাদেশ একদিন খেলবে এশিয়ান কাপের মঞ্চে। স্নানঘাট থেকে SM ইকবাল, সময় সংবাদ, হবিগঞ্জ, সিলেট। বাংলাদেশ ফুটবলে নতুন দিগন্তে সূচনা করেছেন হামজা চৌধুরী। হামজার মাধ্যমেই দেশের ফুটবল ফিরে পাবে হারানো জৌলুস। ফুটবল জাগরণের এই স্রোত লম্বা সময় ধরে রাখার আহ্বান জাতীয় দলের সাবেক ফুটবলার আলফাজ আহমেদের। স্বাগতিক হলেও হামজা দলে থাকায় বাংলাদেশের বিপক্ষে ম্যাচে ভারতই বাড়তি চাপে থাকবে বলে মনে করেন সাবেক এই ফুটবলার। দেশের কোনো ফুটবলার নিয়ে শেষ কবে এমন উন্মাদনা দেখেছিল বাংলাদেশ? হামজা চৌধুরীকে বরণ করতে সিলেট ও হবিগঞ্জে ঢল মানুষের। ভক্তদের ভালোবাসায় সিক্ত হয়েছেন এই প্রবাসী ফুটবলার। হামজার বাংলাদেশের হয়ে খেলার মধ্য দিয়ে সূচনা হয়েছে নতুন দিগন্তের। দেশের ফুটবলের খোঁজ না রাখা অনেকেই এখন আগ্রহ দেখাচ্ছে হামজাকে নিয়ে। তবে ফুটবলের জাগরণের এই স্রোতটা লম্বা সময় ধরে রাখার আহ্বান জাতীয় দলের সাবেক ফুটবলার আলফাজ আহমেদের। হামজা বাংলাদেশে আসাতে বাংলাদেশের ফুটবলের যে একটা জোয়ার, এটা তৈরি হয়েছে, এটা সত্যি কথা। বাট হামজা বাংলাদেশের একটা ফুটবলের যে নতুন দিগন্ত আশাতে বের হচ্ছে, এটাকে ধরে রাখতে হবে। এবং হামজার মতো প্লেয়ার যদি থাকে সারা ওয়ার্ল্ডে, বাংলাদেশি প্লেয়ার থাকে, অবশ্যই ওয়েলকাম। হামজার মতো প্লেয়ার হইতে হবে। এই জিনিসটা যদি আমরা এক ম্যাচ পরে, 2 ম্যাচ পরে হারায় ফেলে, তাহলে তো হবে না। এটা প্রায় অনেক বছর, 2-3 বছর, 4 বছর ধরে রাখতে হবে। এদিকে হামজার জাতীয় দলের অন্তর্ভুক্তিকে ইতিবাচক হিসেবে দেখছেন বাংলাদেশের ফুটবলাররা। তার মাধ্যমেই ফুটবলের হারানো জৌলুস ফিরে আসবে বলে মনে করেন তারা। যে হামজার মতো প্লেয়ার বাংলাদেশে খেলবে, এটা অনেক ভালো, আমাদের জন্য ভালো, দেশের জন্য ভালো। নেক্সট জেনারেশন হামজা দেখে অনেক কিছু শিখবে বা চিন্তা করবে আমিও হামজার মতন হব। ও আসছে, আমাদের দল আমি মনে করি আরো, বাংলাদেশ দল আরো শক্ত হবে, হার্ড হবে, যেহেতু ইন্ডিয়ার সাথে খেলা, আর তারপরে আরো অনেক বিগ ম্যাচ আছে। তো হামজা এটা ভালো হবে আমাদের দলের জন্য। দেশে ফেরার পর এবার দলের সঙ্গে অনুশীলনে নামার অপেক্ষায় হামজা চৌধুরী। সেখানেই ফুটবলারদের সঙ্গে বোঝাপড়া হবে শেফিল্ড তারকার। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। এবার ইফতার রাজনীতিতে সরব ইসলামী দলগুলো। দীর্ঘদিন পর মুক্ত পরিবেশে কর্মকাণ্ড পরিচালনার সুযোগ পেয়ে খুশি নেতারা। আগামী নির্বাচন ঘিরে জোটবদ্ধ হওয়ার ইঙ্গিত।
অর্থনীতি বড় হলেও বিদেশি বিনিয়োগে খরা। অর্থবছরের প্রথম প্রান্তিকে কমলে ৭১%, ঘুরে দাঁড়াতে রাজনৈতিক স্থিতিশীলতা ও জ্বালানি সংকট নিরসনে জোর বিশ্লেষকদের। এবং অবকাঠামো সংস্কারে সরকারি বরাদ্দে ব্যাপক অনিয়ম, রংপুরে কাজ না করেই প্রকল্পের অর্থ আত্মসাৎ, রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও জবাবদিহির অভাব কারণ বলছেন গবেষকরা। এই ছিল সকালের সময়, সঙ্গে থাকুন সময়ের।